হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করছো, তাদের একটা স্পেশাল সাজেশন। অর্থাৎ আজকের ক্লাসে আমরা যারা ইংলিশ অনার্স নিয়ে পড়ছো এনএসওইউ থেকে, তাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারের আমি একটা স্পেশাল সাজেশনের ক্লাস করাবো। দেখো, এই যে স্পেশাল সাজেশনের তোমাদের যে পিডিএফ, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়েছে অলরেডি। তো আমি এই পিডিএফ নিয়ে কিছু কথা বলবো না যে এই কোয়েশ্চেনটা করতে হবে বা এই কোয়েশ্চেনটা করতে হবে না। যেমন তোমাদের কাছে যেগুলো রয়েছে, এই মেটেরিয়ালটা তোমাদের কাছে আছে প্রত্যেকের কাছেই, যারা আমাদের এই গেটওয়ে অফ ফিউচার সংস্থার সাথে যুক্ত আছো, প্রত্যেকের কাছেই এই পিডিএফটা তোমাদের কাছে আছে, সেটা আমি আশা করতে পারি। আজকে ক্লাস হবে স্পেশাল সাজেশন। দেখো, সাজেশনের দুটো মিনিং হয়। একটা হচ্ছে সাজেশন, কথার অর্থ হলো কিছু কোয়েশ্চেন্স প্রোভাইড করা যেগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, সাজেশনের অর্থ হচ্ছে কিছু অ্যাডভাইস, যেটা আমি অ্যাজ এ সিনিয়র তোমাদের দিতে পারবো। দেখো, আমরা প্রত্যেকেই ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। দেখো, ইংলিশ লিটারেচারের স্যার হওয়া যায় না। যদি কেউ বলে থাকে যে আমি ইংলিশ লিটারেচারের স্যার, তাহলে তিনি বা সে খুবই ভুল কথা বলছে। কারণ আমরা প্রত্যেকেই ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। লিটারেচার ইজ এ ভাস্ট এরিয়া। এটাকে কখনোই আমরা বলতে পারি না যে আমরা প্রত্যেকে টিচার হয়ে গেছি ইংলিশ লিটারেচারের। আমরা প্রত্যেকেই স্টুডেন্ট। আমিও নিজেকে মনে করি যে আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। তো আমি তোমাদের অ্যাজ এ সিনিয়র হিসাবে, তোমাদের টিচার হিসাবে, তোমাদের ফ্রেন্ড হিসাবে, ফিলোসফার হিসাবে, গাইড হিসাবে, আমি তোমাদের কাছে কয়েকটা সহজ পদ্ধতি আজকের ক্লাসে পেপার ওয়াইজ বুঝিয়ে দেব। অর্থাৎ সিসিইজি 1, সিসিইজি 2, সিসিইজি 3 এবং সিসিইজি 4, এই যে চারটে পেপার রয়েছে, এই চারটে পেপার ওয়াইজ কিছু সাজেশন দেব, কিছু ইজি ওয়ে বুঝিয়ে দেব, যেটাকে কাজে লাগিয়ে তোমরা ইজিলি তোমাদের এক্সামে একটা ভালো স্কোর করতে পারো। দেখো, হয়তো তোমরা অনেকেই অনেক রকম কাজের সাথে যুক্ত আছো পড়াশোনার সাথে সাথে। কারণ দেখো, এখনকার যে বাস্তব সিচুয়েশন, সেখানে আমরা পড়াশোনার সাথে সাথেও অনেক রকম অ্যাক্টিভিটি করে থাকি। তো তোমরাও অনেকেই অনেক রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছো। তো সেই কারণে যারা পড়াশোনার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করছো, হয়তো সেরকমভাবে তারা টাইম পাচ্ছ না পড়াশোনার প্রতি। তো তারাও কিভাবে ভালো স্কোর করবে, আর যারা রেগুলার বেসিসে পড়াশোনা করছো, তাদেরও কিভাবে ভালো স্কোর হবে, সেই জায়গাটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা অলরেডি আমাদের কাছ থেকে, অর্থাৎ আমাদের যে গেটওয়ে অফ ফিউচার সংস্থা রয়েছে, সেখান থেকে তোমরা অলরেডি নোটস কালেক্ট করেছো, সাজেশন কালেক্ট করেছো। দেখো, নোটস এই মোটা মোটা সাইজ, নোটস মানেই মোটা বিষয় হবে বাবা। নোটস মানে তার সাইজ একটা হিউজ হবে। তো সেই নোটস কালেক্ট করেছো তোমরা, তো সাজেশনও নিয়েছো, তো সাজেশনে কোয়েশ্চেন্সও পেয়েছো। এবারে এত কোয়েশ্চেন্স কি করে মনে রাখবো, এটা তো একটা মাথায় প্রশ্ন আসছে। স্যার, এত কোয়েশ্চেন্স কি করে মনে রাখবো, এত শর্ট নোট, এত 10 মার্কস, এ তো একটা মানে কি বলবো, দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেই দুঃসহ ব্যাপারের কোনো দরকার নেই বাবা। যারা খাতা দেখেন বা আমরা যারা খাতা দেখি পরীক্ষা, তোমরা যে এক্সামগুলো দাও, সেগুলো তো ইভালুয়েট হয়, সেই কোয়েশ্চেন পেপারগুলো আসে, সেগুলো যখন আমরা চেক করি, আমরা যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিই, সেইগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো। দেখো, প্রত্যেকটা টপিক, সে পেপার 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাকে একটুখানি সামারাইজ করে রাখতে হবে। অর্থাৎ
টপিকের মেইন যে বিষয়বস্তুটা কি, মেইন গল্পটা কি, সেটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে বা মেমোরাইজ করে রাখতে হবে বা মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। আমি মুখস্থ করতে বারণ করি, কারণ মুখস্থ করে খুব একটা ভালো নাম্বার পাওয়া যায় না, আর মুখস্থ করে কোনো কিছু শেখা যায় না। যদি মনে করো মুখস্থ করে তুমি বিরাট নাম্বার পেয়ে গেলে, তুমি হুবহু লিখে দিলে, যা নোটস দেওয়া আছে হুবহু লিখে দিলে, ভালো স্কোর করে গেলে, কিন্তু তাতে তো লাভ কিছু হবে না। ইন ফিউচার তুমি সেটাকে কাজে লাগাতে পারবে না। তো সেই কারণে তোমাকে বুঝতে হবে যে আমি এমন পড়াশোনা করব যেখানে আমি নিজে লিখব, এই নিজে লেখার ক্যাপাসিটি বাড়াতে হবে। এবার দেখো, হঠাৎ করে যদি আমি তোমাকে আবার নিজে লিখতে বলি, সেটাও পসিবল নয়, কারণ ইংলিশ লিটারেচারে এত বড় বড় নোটস লেখা পসিবল নয়। তাহলে আজকে সেই সমস্ত বাস্তব দিকগুলো আলোচনা করব। আমি এখানে কোনো তোমাদের ম্যাজিক শিখিয়ে দেব না, বা আমি তোমাদের এখানে কোনো টোটকা পড়িয়ে দেব না যে ম্যাজিকটা তোমরা শিখে গেলেই বা সেই টোটকাটা তোমরা পড়ে নিলেই একবারই পরীক্ষায় সব লিখতে পারবে, এরম কিছু মিরাকল কিন্তু হবে না। যারা ভাবছো যে স্যার হয়তো এরম কিছু মিরাকল করে দেবেন যে তাতে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, না বাবা। আমি কয়েকটা ওয়ে বলে দেবো। স্পেশাল সাজেশন, দেখো ক্লাসটার নাম দেওয়া হয়েছে স্পেশাল সাজেশন। কেন? তোমাদের হাতে তো সাজেশন আছে, তোমরা তো অলরেডি এই যে পিডিএফ গুলো দেওয়া হয়েছে সেগুলো তো পেয়েছো। তাহলে স্পেশালটা কি, সেই জায়গাটা আমি তোমাদের বোঝাতে চাইছি। এরপর দেখো, আমি প্রত্যেকটা পেপার ওয়াইজ একটু করে ডিসকাস করব, আর প্রত্যেকটা পেপার ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে স্পেশাল সাজেশনটা তৈরি হবে। হ্যাঁ, তো দেখো আমরা যেটা বলছিলাম, দেখো তোমাদের যে টপিকগুলো রয়েছে, প্রথমে সিলেবাসটাকে বুঝতে হবে। যেমন সিলেবাসে তোমাদের এই ফেয়ারওয়েল লাভ বলে একটা পোয়েম রয়েছে, তোমাদের সনেট 18 রয়েছে, তোমাদের সনেট 73 রয়েছে, গুডমরো রয়েছে, টু হিজ কয় মিস্ট্রেস রয়েছে, তার সাথে তোমাদের জেনারেল প্রোলগ রয়েছে, এডওয়ার্ড দ্য সেকেন্ড রয়েছে, ম্যাকবেথ রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট রয়েছে। এই সমস্ত যে টপিকগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো, যদি এত প্রশ্ন করতে হয় তাহলে দেখো কতগুলো প্রশ্ন হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এটা নিয়ে 11। তাহলে 11টা টপিক মানে 11টা বিশেষ প্রশ্ন। তার সাথেও দেখো এক্সট্রা এত প্রশ্ন পড়ে রইল, তাই না? এগুলো তো সবই ব্রড নোট। তাহলে এত প্রশ্ন পড়ে রইল, এত প্রশ্ন যদি কেউ করতে যায় তাহলে তার তো মাথা খারাপ হয়ে যাবে প্রথমত। তো এখানে বাঁচার উপায়টা কি? দেখো, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও মনে হতো যে বাঁচার উপায়টা কি। তো সেই বাঁচার উপায়টা আমি কিন্তু নিজেই বার করেছি। আজকে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যেভাবে বাঁচার উপায় বার করেছিলাম, আমি যেভাবে ইংলিশ লিটারেচারকে নিয়ে পড়াশোনা করেছি, কমপ্লিট করেছি, ভালো রেজাল্ট করেছি, এবং আজকে ইংলিশ লিটারেচারের সাথে এখনো কানেক্ট থাকতে পেরেছি, তোমাদের সেই জায়গাটা বলে দেবো। কি কি করবে বেসিক্যালি? বেসিক্যালি যেটা করবে, এই যেমন ফেয়ারওয়েল লাভ, তারপর যেমন দেখো সনেট নাম্বার 18 বা সনেট 73 বা গুড মরো বা টু হিজ কয় মিস্ট্রেস বা জেনারেল প্রোলগ, ওকে, বা এডওয়ার্ড দ্য সেকেন্ড বা ম্যাকবেথ, এই যে নাটকগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে, বা অ্যাজ ইউ লাইক ইট। এবারে বেসিক্যালি প্রত্যেকটার যে থিম, মেইন থিম, প্রত্যেকটার মেইন থিমগুলো জেনে নেবে। দেখো, আমি তোমাদের সাজেশনেও কিন্তু ওটাই করে দিয়েছি, ভালো করে তাকিয়ে দেখো। দেখো এখানে আমি লিখে দিয়েছি এনি কোয়েশ্চেন, তারপরটা দেখো এনি কোয়েশ্চেন, তারপরটা দেখো এনি কোয়েশ্চেন, তারপর দেখো এনি কোয়েশ্চেন, এইভাবে আমি লিখে দিয়েছি এনি কোয়েশ্চেন। কেন লিখে দিয়েছি? তোমরা একটা কাজ করবে, এই যে
ফেয়ারওয়েল লাভ বলো, সনেট 18 বলো, বা সনেট 73, বা গুড মরও বলো, বা কয় মিস্ট্রেস বলো, বা জেনারেল প্রোলগ বলো, এইগুলোর ক্ষেত্রে, পোয়েমগুলোর ক্ষেত্রে তোমরা এই এনি কোয়েশ্চেনগুলো যেগুলো রয়েছে একটা করে কোয়েশ্চেন করে নেবে। তাহলে এই একটা করে কোয়েশ্চেন্স করে নিলে তোমাদের মেইন থিমটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে পরীক্ষাতে এখানে যাই আসুক, তুমি ওটাই লিখে দিয়ে আসবে, চোখ বন্ধ করে। টিচাররা যখন তোমাদের খাতা দেখেন বা আমরা যখন খাতা দেখি, আমরা কিন্তু খুঁজি যে তুমি মেন কনসেপ্টটা জানো কি না। আমরা কিন্তু দেখি তোমার খাতার মধ্যে যে তোমার মেন বিষয়টা নিয়ে ধারণাটা ঠিক আছে কিনা। আমরা কিন্তু কখনোই দেখি না যে তুমি কতটা বড় পণ্ডিত বা তুমি কত ইংলিশ লিটারেচার জানো। আরে বাবা, একটা গ্র্যাজুয়েশনের ছেলের যে লেভেল বা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টের যে লেভেল সেটা তো জানা হয়। একজন টিচার তো সেটা সবসময় জানেন যে এ সবেমাত্র এইচএস পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, ইংলিশ অনার্স করছে, ছোট একটা ছেলে বা ছোট একটা মেয়ে, তাই না? তো সেখানে টিচারও জানেন যে একে নাম্বার দেওয়া উচিত, সেইভাবেই নাম্বার দেওয়া হয়। এবার অনেকেই বলবে, স্যার তাহলে আমরা অনেকে নাম্বার পাই না, অনেকে ফেল করে যায়, এটা কেন হয়? দেখো বাবা, যদি খাতা সাদা ছেড়ে দিয়ে আসো, তুই লিখলে না বা নিজের নামটা লিখে দিয়ে এলে 10 বার, অনেকে এরকম করে, খাতার মধ্যে সারা খাতা জুড়ে নিজের নাম লিখে দিয়ে এলো, সারা খাতা জুড়ে কবিতা লিখে দিয়ে এলো, গান লিখে দিয়ে এলো, তো তারা কি করে পাস করবে বলো? একটু তো সিরিয়াস হতে হবে, তোমাকে তো একটু পড়াশোনা করতে হবে, তাই না? এটা তো ভাবলে হবে না যে আমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, চলো আমি যা লিখবো তাতেই আমাকে পাস করিয়ে দেওয়া হবে। না বাবা, এটা কখনোই না। তো বেসিক্যালি তোমাদের কি করতে হবে, তোমরা টেনশন নিও না, প্রত্যেকটা জায়গা থেকে মেইন থিমগুলো পড়ে নাও। অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে পড়ে নাও, কবিতাগুলো থেকে একটা করে পড়ে নাও, একটা করে মেইন থিম করে নাও। তার সাথে এই যে নাটকগুলো রয়েছে না, এডওয়ার্ড দ্য সেকেন্ড বলো বা ম্যাকবেথ বলো বা অ্যাজ ইউ লাইক ইট বলো, এখানেও একটা করে মেইন থিম পড়ে নাও। যেমন এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি, এটাই মেইন থিম, ট্র্যাজেডি একটা, তো এটাকেই পড়ে নাও। ম্যাকবেথে ক্যারেক্টার জেনে নাও, ম্যাকবেথে ক্যারেক্টার জানা মানে পুরো গল্পটা জানা হয়ে গেল। অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি জেনে নাও, তাহলে পুরো অ্যাজ ইউ লাইক ইট জানা হয়ে গেল। এইভাবে তুমি যখন করে নিলে, তা তোমার কাছে প্রত্যেকটা কবিতার কিন্তু গল্পগুলো ক্লিয়ার হয়ে গেল। প্রত্যেকটা কবিতা বলো বা প্রত্যেকটা নাটক বলো, গল্পগুলো ক্লিয়ার। এবারে 5 মার্কসের জন্য তোমাকে আর এক্সট্রা করে এত কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। এই যে এত সাজেশন রয়েছে, এত কোয়েশ্চেন্স রয়েছে, এত তোমাকে আর এক্সট্রা করে মুখস্থ করতে হবে না। তুমি তো মেইন থিম অলরেডি জেনে গেলে, এবারে যখন তুমি 5 মার্কসের কোয়েশ্চেন দেখবে, মনে করো সনেট 18 এ তুমি মেইন থিম জানো, সনেট 18 শেক্সপিয়ারের লেখা, তুমি এটার মেইন থিম জানো। তুমি দেখলে পরীক্ষায় সনেট 18 থেকে কোয়েশ্চেন এসছে 5 মার্কসে। 5 মার্কসে যে পোয়েম থেকে কোয়েশ্চেন আসবে সেই পোয়েমটার নাম উল্লেখ করে দেওয়া থাকবে, বা যে টপিক থেকে কোয়েশ্চেন আসবে সেই টপিকটার নামটা উল্লেখ করে দেওয়া থাকবে। তুমি যখন দেখবে সনেট 18 এর কোয়েশ্চেন এসছে, তখন তুমি সনেট 18 এর ওই মেইন থিম থেকেই লিখে দাও একটু একটু। এত ঘাবড়ানোর কি আছে? তুমি তো মেইন থিম জানো, মেইন থিমটা লিখে দাও, ছোট করে লিখে দাও। মানে এটা তো 10 মার্কস নয়, 5 মার্কস, 5 মার্কসের মতো লিখে দাও ছোট্ট করে, তাহলেই হয়ে যাবে। নইলে যদি এত কোয়েশ্চেন পড়তে যাও, আমি বলছি মনে রাখতে পারবে না, পাস করতেও পারবে না। এত কোয়েশ্চেন পড়তে গেলে মনে রাখতেও পারবে না, পাস করতেও পারবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথমত টপিকগুলো। এবারে কিছু অফ টপিক রয়েছে, যেমন দেখো অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি, এটা করে নিতে হবে, এটা তোমাকে করে নিতে হবে। তারপর তোমাকে যেমন এক দুটো এক্সট্রা টপিক, স্লিপ ওয়াকিং সিন করে নিতে হবে। আমি যেগুলো মার্কিং করে দিচ্ছি সেগুলো তোমাকে করিয়ে নিতে হবে এক্সট্রা করে। যেমন এখানে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স করে নাও, ল্যাটিন ইনফ্লুয়েন্স করে নাও, আর ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স করে নাও। এই তিনটে ইনফ্লুয়েন্স করে নাও।
ঠিক আছে? আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই এই পেপার। যেগুলো মার্কিং করা হলো সেই মার্কিং গুলো করে নাও, তাহলেই হয়ে যাবে। এসব করার দরকার নেই, এসব আমি বাদ দিয়ে দিচ্ছি টোটালি। ঠিক আছে? তার পরিবর্তে ওই যে তোমরা মেইন থিম পড়েছো, এই মেইন থিমটাকে 5 মার্কসে লেখার চেষ্টা করবে। 5 মার্কসে আমি মেইন থিমটাকে লিখে দিয়ে আসবো, ছোট করে লিখে দিয়ে আসবো, তাহলেই আমার হয়ে যাবে। স্যার বলেছে, আর আমি তো বলছি এই ক্লাস তো রেকর্ডিং থাকবে। যদি তুমি মেইন থিম লিখে এলে নাম্বার কম পাও, তখন তুমি কন্ট্যাক্ট করতে পারবে, আমি সেই গ্যারান্টি দিচ্ছি। তো এই জন্য তো ক্লাসে অন রেকর্ড বলছি, আমি অন্য কথা তো বলছি না, তাই না? নেক্সট দেখো সেম আমাদের CC2 এর ক্ষেত্রে এখানেও মেটামরফেসিস, সেটা পড়ে নাও। তার একটা মেইন থিম পড়ে নাও, এটাকেই করে নাও মেইন থিম। সেম তুমি ইডিপাস দ্য কিং, ইডিপাস দ্য কিং পড়ে নাও, ইডিপাস দ্য কিং এর এটাকেই করে নাও মেইন থিম। সেম তুমি পড়ে নাও পট অফ গোল্ড, পট অফ গোল্ডের এটাকে মেন থিম বানিয়ে নাও, বা এটাকে মানিয়ে নিতে পারো। তুমি ইলিয়াড করে নাও, ইলিয়াডের মেন থিম এটাকে করে দাও, বা এটাকে করে নাও আমাদের অ্যাকিলেসের ক্যারেক্টার। ওডিসির থিম পড়ে নাও, ইডিপাসের মিথ পড়ে নাও। ওকে, এগুলো তুমি করে নাও। এই যে কোয়েশ্চেনগুলোকে আমি মার্ক করে দিচ্ছি, এগুলোকে অ্যাজ এ মেইন থিম পড়ে রাখো। তাহলে মেইন থিম পড়ে রাখলে তাহলে মেটামরফোসিস থেকে ব্রড এলো, তুমি মেইন থিমটা লিখে দিয়ে এলে। ইডিপাস দ্য কিং থেকে এলো, তুমি মেইন থিম লিখে দিয়ে এলে। পট অফ গোল্ড থেকে এলো, মেইন থিম লিখে দিয়ে এলে। ইলিয়াড থেকে এলো, লিখে দিয়ে এলে। তাহলে একটা দুটো তিনটে চারটে 4-5টা কোশ্চেন করলেই দেখো তোমার হয়ে যাচ্ছে। 4-5টা কোশ্চেন করলেই তোমার হয়ে যাচ্ছে, দেখো টোটাল সিলেবাসটা কমপ্লিট, তাই না? এবং বেশি মুখস্থ করতে হচ্ছে না, বেশি মেমোরাইজ করতে হচ্ছে না, চাপ বেশি নিতে হচ্ছে না। জাস্ট মেইন থিমগুলো লিখে দিয়ে আসার চেষ্টা করবে। যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি মেইন থিমটাকে লিখে দিয়ে এসো, আমি বারবার বলছি মেইন থিম লিখে এসো। নাম্বার পাওয়ার, পাস করার দায়িত্ব আমার, পাস করে যাবে তুমি, আমি বলছি। নাম্বার পেয়ে যাবে তুমি, আমি বলছি, অন রেকর্ড বলছি। এবারে একটু আধটু যদি সময় পাও তাহলে এগুলো পড়ে নিও, যেটা মনে হবে তোমার একটু পড়ে নিও। আর এই অবজেক্টিভস যে কোয়েশ্চেনগুলো আছে 2 মার্কসের, যেগুলো প্রত্যেকটা পেপার থেকে 2 মার্কসের, তো বাবা কোনো সাজেশন হয় না। 2 মার্কসের কোনো সাজেশন হয় না যে আমি এই কোয়েশ্চেনগুলো বলে দেবো তুমি পড়ে চলে যাবে, না বাবা, এটা কখনো পসিবল নয় 2 মার্কসের। তাহলে কি করতে হবে, এই অবজেক্টিভ যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে তোমাদের নোটসে, সেগুলো 4 থেকে 5 বার করে রিডিং পড়ে নাও। বিশেষ কিছু করতে হয় না, রিডিং পড়ে চলে যাও, দেখবে ঠিক মনে থাকবে। 4 থেকে 5 বার করে রিডিং, আর বাকি যা রয়েছে মেইন থিম লিখে দিয়ে আসবে। বাকি যাই আসুক, 10 মার্কস আসুক, 5 মানে 5 মার্কস আসুক, তুমি টপিকের নাম যখনই কমন পাবে তুমি লিখে দিয়ে এসো মেইন থিম। সেম অ্যাজ পেপার 3, এখানেও সেম। তুমি মিল্টনের প্যারাডাইস লস্ট করে নাও একটা মেইন থিম। ওয়েবস্টারের ডাচেস অফ মালফি এটা করে নাও মেইন থিম, এটাকে করে নাও। হিরোইক ট্রেজেডি করে নাও, অল ফর লাভ মেইন থিম। তার সাথে তুমি ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড করে নাও মেইন থিম। তার সাথে তুমি সি স্টুপস টু কনকুয়ার এটাকে বানিয়ে নাও মেইন থিম। ব্যাস, রেপ অফ দ্য লক এটাকে বানিয়ে নাও মেইন থিম। আর কি আছে, এলিজি আছে, এটাকে বানিয়ে নাও মেইন থিম।
আর লাভ অ্যামোরের এটাকে বানিয়ে নাও মেইন থিম। এই যে মেইন থিম বানিয়ে নিলে তুমি কটা পেলে? 1 2 3 4 5 6 7 8। তাহলে বাকি এত কোশ্চেন্স করতে হচ্ছে না। মেইন থিম জানা থাকলো, মেইন স্টোরি আউটলাইন জানা থাকলো, অটোমেটিক্যালি লেখা যায়। এই যে কোশ্চেনগুলো মার্কিং করে দিচ্ছি না, এখানে সব মেইন স্টোরি লাইন লেখা আছে। এই মেইন স্টোরি লাইন তুমি যেই জেনে যাবে, তুমি অটোমেটিক্যালি বাকিগুলোকে করতে পারবে। এই কারণে এই ক্লাসটা নেওয়া। দেখো সাজেশন তো তোমাদের হাতে দেওয়া আছে, আর এখান থেকে আমি কি বলবো? আমি যদি কোশ্চেনগুলো বলে যাই এই কোশ্চেনটা মুখস্থ করবে, এটা মুখস্থ করবে, ওটা তো এই বোকামো হবে একটা, তাই না? সাজেশন তো প্রোভাইড করে দিয়েছি। হ্যাঁ, কেউ যদি বলো যে আমি পুরো সাজেশন পড়ে যাব স্যার, অবশ্যই পড়ে যাও, তাকে কখনোই বারণ করা হবে না যে আমি পুরো সাজেশন পড়ে যাব স্যার, আমি এইভাবে মেইন থিম করব না। হি অর সি ইজ অলওয়েজ ওয়েলকাম, সে পড়ে যাও, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যারা মনে করছো যে আমার হবে না, আমার টাইম নেই, আমি পারবো না, আমার খুব জটিল লাগছে, তাদের ক্ষেত্রে আমি বলছি যে মেইন থিম করে যাও, কোনো প্রবলেম নেই। মেইন থিমে ভালো স্কোর করবে, ভালো রেজাল্ট হবে, আমি সেটা বলছি, বারবার বলছি, একবার নয়। আর কেউ যদি টোটাল সাজেশন ফলো করতে পারো, যে সাজেশন দেওয়া হয়েছে, তার তো খুবই বেটার হবে। ওকে, তাহলে CC3 হয়ে গেল। CC3 পর আমাদের CC4। দেখো CC3 দেন CC4। CC4 অভিজ্ঞান ও শকুন্তলম। অভিজ্ঞান ও শকুন্তলম তুমি একটা মেইন থিম বানিয়ে নাও। তোমার কোনটা মেইন থিম হতে পারে? তুমি অভিজ্ঞান ও শকুন্তলম এই যে এই কোয়েশ্চেনটা করে নাও মেইন থিম হিসাবে। মৃচ্ছকটিকা, এটা করে নাও মৃচ্ছকটিকা হিসাবে। যে টাইটেল রয়েছে এটাকে তুমি মেইন থিম করে নাও। এদিকে তোমার মহাভারতের এই যে ডাইসিং এপিসোড, এটাকে তুমি মেইন থিম করে নাও। ওকে, তুমি 3টে নাটকের 3টে মেইন থিম করে নিলে। মেইন থিম করলে তোমাকে এত প্রশ্ন বাদ দিতে হচ্ছে, এত প্রশ্ন না করলেও হচ্ছে। তুমি বিজ্ঞান ও শকুন্তলম থেকে এটা করে নিলে, মৃচ্ছকটিকা থেকে এটা করে নিলে, একটা ডাইসিং থেকে করে নিলে। এবারে আরেকটা কথা বলে দিই, এই যে আমি মার্কিং করাচ্ছি মানে এইগুলোকেই মেন থিম হিসাবে করে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তোমার যদি মনে হয় স্যার আমার অন্য একটা প্রশ্ন মনে হচ্ছে যে না, সেটা আরো বেশি বেটার, সেটা আরো ভালো মেন থিমটাকে প্রকাশ করছে, তুমি সেটা করে যাও, সেটা করে গেলেও হবে। না হলে বেসিক্যালি তুমি এভাবেও যেতে পারো, আমি যেগুলো মার্কিং করলাম সেগুলো। বা তোমার যদি কোনো জায়গাকে মনে হয় যে এটাকে যদি মেন থিম হিসাবে করা হয় তা মাচ বেটার, দেন ওটাও ইউজ করা যায়। ইট ডিপেন্ডস অন ইউ, তোমার ওপর ডিপেন্ড। এবারে যদি কেউ এক্সট্রা করতে চাও যে না স্যার আমি আর একটু এক্সট্রা করবো, তাকে আমি মার্কিং করে দিচ্ছি। যেমন 1 নাম্বার 2 নাম্বার কোয়েশ্চেন করে গেলে, ভালো কোয়েশ্চেন, এটা করলে, এখানে এই দুটো পরপর করলে, তারপরে আমরা চলে এলাম এখানে করলে, নেক্সট আমরা এই যে দুটো কোয়েশ্চেন্স ভালো করে করছি, তারপর আমরা মোটামুটি এটা করছি, এটা করলে তাহলে এই কোয়েশ্চেন্স গুলো কেউ করতে পারো। যদি কারো মনে হয় যে না আমি একটু বেশি করে যাব স্যার, আর কেউ যদি বলো যে পুরো সাজেশন করে যাব, সে সেটা করে যাও। আর বারবার আমি বলছি 2 মার্কসের ক্ষেত্রে কিন্তু সব দেওয়া আছে, এগুলোকে পারলে 4 থেকে 5 বার করে রিডিং পড়ো, বেশি নয়, 4 থেকে 5 বার কিন্তু পড়তেই হবে প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে। প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে 4 থেকে 5 বার রিডিং পড়ো। আর সাজেশনে বাকি যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, যদি পারো তো একবার করে রিডিং দিয়ে দাও, একবার করে রিডিং প্রত্যেকটা কোয়েশ্চেন। 1 থেকে 2 বার করলে বেটার হয়, একবার আমি বলবো না, 2 বার বলাটা বেটার। 2 বার রিডিং দিয়ে দাও, 2 বার করে এক একটা কোয়েশ্চেন রিডিং দিয়ে দাও। দেখো তোমরা পরীক্ষার মাঝখানে অনেকটা দিন করে গ্যাপ পাবে,
সেই গ্যাপগুলোতে তোমরা কাজে লাগিয়ে নাও, গ্যাপগুলোকে কাজে লাগিয়ে সেই গ্যাপগুলোতে রিডিংগুলো দিয়ে নাও, ঠিক আছে? বাকি যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে একবার করে পারলে রিডিং দাও, দুবার করে পারলে রিডিং দাও, আর অবজেক্টিভ কোয়েশ্চেন্সগুলোকে 4 থেকে 5 বার করে পড়ো। দেখো তোমার সব হয়ে যাবে, পুরো গল্প রেডি হয়ে যাবে, পুরো টোটাল মেইন থিম জেনে যাবে। দিস ইজ দ্য স্পেশাল সাজেশন। স্পেশাল সাজেশন বলতে আর কিছুই না। স্পেশাল সাজেশন আমি এখানে বসে বসে মার্কিং করিয়ে যাব না বাবা, সে তো তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা নিজেরাই পড়ে যেতে পারবে। আমি আর এখান থেকে কি কোশ্চেনগুলো পড়ে পড়ে শোনাবো? তাহলে আমি যেগুলো বললাম, আমি লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একবার পয়েন্ট আউট করে দিচ্ছি যে তোমরা কি কি করবে। প্রথমত, তোমরা প্রত্যেকটা টপিকের মেইন থিম ভালো করে পড়ে যাবে। ওই মেইন থিম তোমরা 5 মার্কস বা 10 মার্কসে ইউজ করবে। দ্বিতীয়ত, অবজেক্টিভ কোয়েশ্চেন্সগুলোকে যেগুলো 2 মার্কসের রয়েছে 4 থেকে 5 বার করে পড়ো। 4 থেকে 5 বার গুলোকে রিডিং পড়ে যাও। বাকি যেগুলো সাজেশনে রয়েছে, যেগুলো শর্ট নোটস রয়েছে 5 মার্কসের রয়েছে, সেগুলোকে 1 থেকে 2 বার করলে বেটার হয়, 2বার করে রিডিং দিয়ে দাও, ওকে? আর বাকি যে ব্রড কোয়েশ্চেন্স গুলো রয়েছে, যদি মনে হয় যে আমি পড়বো, তো সেগুলো পড়তে পারো, না পড়লেও হবে, বাট মেইন থিমটাকে ভালো করে করে যাও। এবারে আমি যেগুলো মার্কিং করে দিয়েছি সেগুলো করে যাবে, সেগুলোকে তোমরা মেইন থিম হিসাবে দেখতেই পারো। আমার যদি মনে হয় যে না, তোমার কোনো একটা অন্য কোয়েশ্চেন বেশি ইজিলি মনে থাকছে, সেটা কেন গল্পটা রয়েছে বেশ সুন্দরভাবে, সেটাকে তুমি মেইন থিম হিসাবে ইউজ করতে পারছো, করতে পারো। মেইন কথা হচ্ছে একটু একটু পড়তে হবে। পড়াশোনা না করলে যদি কেউ ভাবো যে আমি চিটিং করব বা আমি কিছুই লিখবো না, নিজের নাম লিখে দিয়ে আসবো বা সাদা খাতা জমা দেবো, তাহলে নাম্বার পেয়ে যাব, না, কখনোই পাবে না। ভালো করে লিখে এসো, তোমার মনের ভাবনাটা প্রকাশ করে এসো, তুমি যা পড়েছো, যা জানো, দেখো তুমি মার্কস ভালো পেয়ে যাবে, ওকে? তাহলে প্রত্যেককে বেস্ট উইশেস। তোমাদের এক্সাম প্রত্যেকেরই খুব ভালো হবে। প্রত্যেককে গড ইজ অলওয়েজ উইথ ইউ। ভগবান তোমাদের সব সময় সাথে আছেন। ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, যে নামে ডাকো, গড ইজ অলওয়েজ উইথ ইউ। প্রত্যেক সময় তোমাদের সাথে আছেন। ক্লাস আমি এখানেই শেষ করব।